সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ের শুরুতেই পদার্থের পরিবর্তন নিয়ে একটু আলোচনা করা হয়েছে। পদার্থের পরিবর্তনের আমি কয়েকটি উদাহরণ এখানে দিয়েছি। তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের ফার্স্ট পেজে লোহার মরিচা পরে একটা উদাহরণ দেওয়া আছে। সেটার আলোকে আমি আরো 4-5টা উদাহরণ দিয়েছি। উদাহরণগুলা চিন্তা করলে পদার্থের পরিবর্তন সম্বন্ধে কিছুটা আইডিয়া আসবে। প্রথম যে মোমের দহন, মোমের যখন দহন ঘটানো হয়, মোম যখন পোড়ানো হয়, তখন মোমটা কার্বন ডাই অক্সাইড, পানি আর কিছু শক্তি উৎপন্ন করে, তাপ শক্তি, আলোক শক্তি উৎপন্ন করে শেষ হয়ে যায়। ছিল মোম, মোম মানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অর্থাৎ কার্বোহাইড্রেট, কার্বন আর হাইড্রোজেন, কার্বোহাইড্রেটের উচ্চতর অ্যালকেন মোম, অনেকগুলা কার্বন হাইড্রোজেন নিয়ে মোম তৈরি। সেই মোমের যখন দহন ঘটানো হয়, দহন মানে অক্সিজেনের সাহায্যে পোড়ানো, তখন মোমটা কার্বন ডাই অক্সাইড, পানি আর শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি সৃষ্টি করে শেষ হয়ে যায়। হলো কার্বন ডাই অক্সাইড, পানি, শক্তি। তাহলে মোমের পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে পদার্থের পরিবর্তন। আগে ছিল মোম কঠিন পদার্থ, দেখতে পাওয়া যাচ্ছিল, পরে হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, পানিটা এটাও গ্যাসীয়, আর শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি। এটা একটা পদার্থের পরিবর্তন। এরপরে পরিবর্তন লোহার মরিচা পড়া। লোহা যদি খোলা জায়গায় রেখে দাও, তাহলে লোহার সাথে বাতাসে অক্সিজেন এবং বাতাসের জলীয় বাষ্প এর বিক্রিয়ায় লোহার উপরে বাদামি বর্ণের, লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে যায়, যাকে আমরা মরিচা বলি। কখনো কখনো একে জং বলা হয়। এর সংকেতটা Fe2O3NH2O, এটা মরিচার সংকেত। এই যে মরিচা বলল বাদামি বর্ণের, লালচে বাদামি বর্ণের আস্তরণ সৃষ্টি হলো, লোহাটা হয়ে গেল এরকম। এটা লোহার একটা পরিবর্তন, এটাও লোহার একটা পরিবর্তন। আমরা পরিবর্তন সম্বন্ধে আলোচনা করতেছি। একটা উদাহরণ দিয়েছে দুধ থেকে দই। আমরা জানি দুধ থেকে দই তৈরি করা হয়। নিশ্চয় দুধের ধর্ম আর দইয়ের ধর্ম এক না, এটাও একটা পরিবর্তন। এরপর আমরা দিয়েছি বরফ, তাপ দিয়ে পানি বানানো হয়েছে, পানিকে তাপ দিয়ে জলীয় বাষ্প, এটাও পদার্থের পরিবর্তন। তবে এই পরিবর্তনের ধর্ম ঠিক আছে, তবে অবস্থার পরিবর্তন হয়েছে। বরফ ছিল কঠিন অবস্থা, পানি তরল অবস্থা, জলীয় বাষ্প গ্যাসীয় অবস্থা, অবস্থার পরিবর্তন হয়েছে। মোম, গলন্ত মোম, মোমকে তাপ দিলে বা আগুন ধরাইলে মোম গলে গলে পড়ে যায়। মোম ছিল কঠিন পদার্থ, যখন গলে পড়ে গলন্ত মোম হয়, তখন এটা তরল হয়ে যায়। এটাও একটা পদার্থের পরিবর্তন। তবে এই পরিবর্তনটা ধর্মের কোনো পরিবর্তন হয় নাই। মোম মোমে আছে, তবে অবস্থার পরিবর্তন হয়েছে। কঠিন মোম, তরল মোম। ধরো একটা চক দণ্ড, এটাকে আমি ভেঙে পাউডার বানাইলাম, এটাও পদার্থের পরিবর্তন। চক ছিল কঠিন পদার্থ, এটাকে আমি দানাদার করে ফেলছি, পাউডার আকৃতি করে ফেলছি, তার আকৃতির পরিবর্তন হয়েছে। তার মানে এই উদাহরণগুলো দিয়ে আমি বোঝাইতে চাচ্ছি যে পদার্থের পরিবর্তনের সময় আকৃতির পরিবর্তন হতে পারে, অবস্থার পরিবর্তন হতে পারে, আবার নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থেরও সৃষ্টি হতে পারে। মোম থেকে নতুন পদার্থ সৃষ্টি হয়েছে, লোহা থেকে মরিচা নতুন পদার্থ সৃষ্টি হয়েছে, দুধ থেকে দই নতুন পদার্থ সৃষ্টি হয়েছে। আকারের পরিবর্তন হতে পারে,
অবস্থার পরিবর্তন, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়। আবার পদার্থের পরিবর্তনে নতুন ধর্ম বিশিষ্ট নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হতে পারে। তাহলে পদার্থের পরিবর্তনে আমরা তিন রকম বিষয় পাইলাম, যে পদার্থের যদি আকারের পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়, আর পদার্থের যে ধর্মের পরিবর্তন হয়। এই তিন পরিবর্তন বা তিন কারণেই পদার্থের পরিবর্তন ঘটতে পারে। এই তিন কারণে পদার্থের পরিবর্তন ঘটতে পারে। যদি পদার্থের পরিবর্তন কাকে বলে এরকম প্রশ্ন বলা হয়, পদার্থের পরিবর্তন কাকে বলে, তখন বলতে হবে পদার্থ বাহ্যিক তাপ, চাপ এর প্রভাবে, তাপ আর চাপ এর প্রভাবে কখনো পদার্থ নিজ ধর্ম অক্ষুণ্ণ রেখে, নিজ ধর্ম অপরিবর্তিত রেখে শুধু আকার আকৃতি অবস্থার পরিবর্তন ঘটায়, আর কখনো পদার্থ নিজ ধর্ম পরিবর্তন করে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে রূপান্তরিত হয়। একেই পদার্থের পরিবর্তন বলে। পদার্থ বাহ্যিক চাপ ও তাপের প্রভাবে নিজ ধর্ম অক্ষুণ্ণ রেখে বা নিজ ধর্ম অপরিবর্তিত রেখে শুধু পদার্থের আকার বা অবস্থার পরিবর্তন ঘটায়, অথবা পদার্থ নিজ ধর্ম হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে রূপান্তরিত হয়। একে পদার্থের পরিবর্তন বলে। পদার্থের পরিবর্তন দুই ধরনের, একটা ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ, আর একটা রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। তার একটা ভৌত পরিবর্তন মানে ফিজিক্যাল, মানে বাহ্যিক আকার আকৃতি অবস্থার পরিবর্তন। ধর্মের কোনো পরিবর্তন হবে না, যেমন বরফ থেকে পানি, এটা ভৌত পরিবর্তন, এটা ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে। বরফ ছিল কঠিন পদার্থ, পানি হয়েছে তরল পদার্থ, মানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থা, অবস্থার পরিবর্তন হয়েছে। এটা আর কি। তাহলে ভৌত পরিবর্তনের সংজ্ঞা যদি চাই কাকে বলে ভৌত পরিবর্তন, তখন তোমাকে বলতে হবে পদার্থ বাহ্যিক তাপ ও তাপের প্রভাবে নিজ ধর্ম অক্ষুণ্ণ রেখে বা অপরিবর্তিত রেখে যদি এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়, যদি পদার্থের আকার আকৃতির পরিবর্তন হয়, তাকেই বলা হয় পদার্থের ভৌত পরিবর্তন। আবার বলতেছি, পদার্থ বাহ্যিক তাপ ও তাপের প্রভাবে নিজ ধর্ম অক্ষুণ্ণ রেখে বা অপরিবর্তিত রেখে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়, বা পদার্থের আকার আকৃতির পরিবর্তন ঘটে, তাকেই বলা হয় পদার্থের ভৌত পরিবর্তন। এখন আমরা এখানে 5টি উদাহরণ দিয়েছি, এখানে ভৌত পরিবর্তন আমরা খোঁজার চেষ্টা করি। মোম থেকে গলন্ত মোম, এটা ভৌত পরিবর্তন। আর মোম কঠিন ছিল, এখন তরল হয়েছে। মোমের ধর্ম ঠিক হয়ে আছে, শুধু কঠিন থেকে তরল অবস্থার পরিবর্তন হয়েছে। বরফ পানি জলীয় বাষ্প, এটা ভৌত পরিবর্তন। বরফ ছিল কঠিন, পানি তরল, জলীয় বাষ্প গ্যাসীয়। তার মানে কি পদার্থের অবস্থার পরিবর্তন হয়েছে। দুধ থেকে দই, এটা ভৌত পরিবর্তন না, উপরে এগুলো ভৌত পরিবর্তন না। তাহলে এই দুটো হচ্ছে ভৌত পরিবর্তন। আমরা বুঝতে পারলাম এই দুটো হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন হয়েছে। এরপর রাসায়নিক পরিবর্তন। পদার্থ বাহ্যিক তাপ ও চাপের প্রভাবে নিজ ধর্ম হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে রূপান্তরিত হওয়াকে বলা হয় পদার্থের রাসায়নিক পরিবর্তন। তাহলে পদার্থ বাহ্যিক চাপ ও তাপের প্রভাবে নিজ ধর্ম হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে
রূপান্তরিত হওয়াকে বলা হয় পদার্থের রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনকে রাসায়নিক বিক্রিয়াও বলে। তাহলে আরেকটা শব্দ পেলে, রাসায়নিক পরিবর্তনকে রাসায়নিক বিক্রিয়াও বলে। তাহলে আমরা পাইলাম পদার্থের পরিবর্তন, দুই প্রকার। এই রাসায়নিক পরিবর্তনের আরেক নাম রাসায়নিক বিক্রিয়া। আমরা পদার্থের পরিবর্তন কাকে বলে সংজ্ঞা দিয়েছি, ভৌত পরিবর্তন কাকে বলে সংজ্ঞা দিয়েছি, রাসায়নিক পরিবর্তন কাকে বলে সংজ্ঞা দিয়েছি। ভৌত পরিবর্তনের দুটো উদাহরণ দিয়েছি। রাসায়নিক পরিবর্তন এখানে উদাহরণ আছে দুধ থেকে দই, লোহার মরিচা পড়া, মোমের দহন। এই তিনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনকে রাসায়নিক বিক্রিয়াও বলে। এখন এই ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে। আমরা কয়েকটি পার্থক্য বের করার চেষ্টা করি। এক, ভৌত পরিবর্তন। ভৌত বাংলা শব্দটাই কঠিন, এর ইংরেজি আছে ফিজিক্যাল। ফিজিক্যাল মধ্যে বাহ্যিক বোঝায়, বাইরের আকার আকৃতি বোঝায়, কিন্তু এই বাইরের আকার আকৃতি না বলে একে বলা হয়েছে ভৌত। যে ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল বলতে বাইরের আকার আকৃতি। এক, ভৌত পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন ঘটে। বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন ঘটে, নতুন ধর্মবিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয় না। যে পরিবর্তনে পদার্থের বাহ্যিক আকার আকৃতি ও অবস্থার পরিবর্তন ঘটে, নতুন ধর্মবিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয় না, একে ভৌত পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে পদার্থ তার নিজ ধর্ম হারিয়ে নতুন ধর্মবিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি করে, তাকেই বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন কি? যে পরিবর্তনে পদার্থ নিজ ধর্ম হারিয়ে নতুন ধর্মবিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি করে, তাকেই বলা হয় রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনের উদাহরণ, বরফ হয়ে গেল পানি, কঠিন থেকে তরল হলো। পানি হয়ে গেল জলীয় বাষ্প, তরল থেকে গ্যাসীয় হলো। এটা হলো ভৌত পরিবর্তন। একটা চক দণ্ড আকারে আছে, এটাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করলাম, দানাদার করলাম, এটা ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন যেমন দুধ থেকে দই,
এটা রাসায়নিক পরিবর্তন। লোহার উপরে মরিচা পোড়া, এটা রাসায়নিক পরিবর্তন। মোমের দহন, এটা রাসায়নিক পরিবর্তন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলে ফেললাম। উদাহরণও দিয়েছে 2, ভৌত পরিবর্তন একটি অস্থায়ী পরিবর্তন। অস্থায়ী পরিবর্তন সহজে আগের অবস্থায় ফিরিয়ে আনা, সহজে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। যেমন বরফ থেকে পানি, পানিকে বরফ বানানো যায়। পানি থেকে জলীয় বাষ্প, জলীয় বাষ্পকে পানি বানানো যায়। অর্থাৎ ভৌত পরিবর্তন অস্থায়ী পরিবর্তন, সহজে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। দুই, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন একটি স্থায়ী পরিবর্তন, সহজে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। যেমন দুধ থেকে দই, দইকে আবার দুধ বানানো যায় না। তাহলে রাসায়নিক পরিবর্তন একটা স্থায়ী পরিবর্তন, সহজে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। দুধ থেকে দই, দইকে আবার দুধ বানানো যায় না। মোমের দহন, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ শক্তি, আলোক শক্তি, এটাকে আবার মোম বানানো। 3, ভৌত পরিবর্তনে তাপের শোষণ বা উদ্গীরণ, অর্থাৎ তাপ শোষণ মানে তাপ দেওয়া, উদ্গীরণ মানে তাপ নির্গত হয়। কিছু কিছু বিক্রিয়ায় তাপ নির্গত হয়। ভৌত পরিবর্তনে তাপের শোষণ বা উদ্গীরণ ঘটতেও পারে, নাও ঘটতে পারে। ভৌত পরিবর্তনে তাপের শোষণ বা উদ্গীরণ, উদ্গীরণ নাকি নির্গত হওয়া, উদ্গীরণ বলা হয়েছে। উদ্গীরণ, শোষণ বা উদ্গীরণ ঘটতেও পারে, নাও ঘটতে পারে ভৌত পরিবর্তনে। যেমন একটা চকের দণ্ড, আমি চাপ প্রয়োগ করে একে গুঁড়া গুঁড়া পাউডার বানাইলাম। চক ছিল দণ্ড আকার, কঠিন পদার্থ, এটা পাউডার হয়ে গেল, দানাদার হয়ে গেল। এটা একটা ভৌত পরিবর্তন। এখানে কোনো তাপের প্রয়োজন হলো না। তারপরে তাপ প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। বরফ থেকে পানি, এটা তাপের প্রয়োজন, বরফকে তাপ দিতে হবে, এটা ভৌত পরিবর্তন। তার মানে ভৌত পরিবর্তনে তাপের শোষণ বা উদ্গীরণ ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। রাসায়নিক পরিবর্তনে অবশ্যই তাপের শোষণ বা উদ্গীরণ ঘটবে। তাপ ছাড়া রাসায়নিক পরিবর্তন সম্ভব না। তাপের আদান প্রদান, গ্রহণ বর্জন ছাড়া রাসায়নিক পরিবর্তন সম্ভব না। মোমের দহন, এখানে তাপের আদান প্রদানের ব্যাপার আছে। লোহার মরিচা পোড়া, এখানেও তাপের আদান প্রদানের ব্যাপার আছে। দুধ থেকে দই, সেখানেও আছে। যেহেতু রাসায়নিক পরিবর্তন, সেখানে তাপের শোষণ বর্জন বা শোষণ উদ্গীরণ অবশ্যই ঘটবে। তাহলে রাসায়নিক পরিবর্তনে আমরা বললাম তাপের শোষণ বা উদ্গীরণ অবশ্যই ঘটবে। তোমরা দেখে থাকবা যে চুন, যখন বাসায় দেওয়াল চুন করে, তখন পাথরের আকারে চুন আনা হয়, তার মধ্যে পানি দিয়ে তরল করা হয়। তখন দেখবা এটা অনেক উত্তপ্ত হয়ে যায়, তাপ নির্গত হয়, আশেপাশে অনেক উত্তপ্ত হয়ে যায়। তার মানে তাপের উদ্গীরণ ঘটে।
বাসায় যদি একটু সার্ফ এক্সেল হাতে নিয়ে একটু পানি দিয়ে এইভাবে নাড়াচাড়া করো, তবে হাত গরম হয়ে যাচ্ছে, তার মানে এখানে তাপের উদ্গীরণ ঘটে। তাপের উদ্গীরণ বিষয়টি বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিলাম যে সার্ফ এক্সেল একটু হাতে নিয়ে পানি দিয়ে একটু নাড়বা, দেখবে হাত গরম হয়ে যাচ্ছে, তাপের উদ্গীরণ ঘটতেছে। তার মানে রাসায়নিক পরিবর্তনে অবশ্যই তাপের শোষণ বা উদ্গীরণ ঘটবে। 4, পদার্থের ভৌত পরিবর্তনে অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। অণু তো কতিপয় পরমাণু দিয়ে তৈরি, পরমাণুগুলো যেভাবে বিন্যস্ত থেকে সাজানো থাকে সেটা ঠিক থাকে। তাই ভৌত পরিবর্তনে অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। যেমন পানির সংকেত H2O, এটা লেখা হলো লিকুইড মানে তরল। জলীয় বাষ্প যখন হবে তখন H2O, পাশে লেখা থাকবে গ্যাসীয় G। তার মানে কি, এটা তো ভৌত পরিবর্তন, তরল থেকে গ্যাসীয়। দেখো অণুটা, দেখো অণুর দিকে দেখো, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। গ্যাসীয় তো যা আছে, তরলের মধ্যেও তা আছে। অণুর গঠনের কোনো পরিবর্তন হয় নাই। অণু তরলে যা অবস্থার পরিবর্তন ঘটিয়ে গ্যাসীয় বানানো হয়েছে, তখনও অণু একই আছে। অণুর ভিতরে যে পরমাণুগুলা যেভাবে বিন্যস্ত আছে, সাজানো আছে, একই আছে। তার মানে কি, ভৌত পরিবর্তনে অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক পরিবর্তনে অণুর গঠনের পরিবর্তন হয়। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে মোম কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, তার দহন ঘটিয়ে উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড, পানি, শক্তি। তার মানে কি, বাম পাশে যা ছিল বিক্রিয়ক, ডান পাশে গিয়ে যে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা ভিন্ন, তার অণুর গঠনও ভিন্ন। আরেকটা উদাহরণ দিয়েছিলাম, লোহা মরিচে পড়েছে, লোহা Fe এর প্রতীক, মরিচের কিন্তু সংকেত Fe না, মরিচের সংকেত Fe2O3NH2O। তার মানে কি, তার মানে হচ্ছে লোহার গঠন যা, মরিচার গঠন তা না। তাই রাসায়নিক পরিবর্তনে অণুর গঠন একই থাকে না, অণুর গঠনের পরিবর্তন ঘটে। তাহলে রাসায়নিক পরিবর্তনে অণুর গঠনের পরিবর্তন ঘটে। 5, ভৌত পরিবর্তনে শতকরা সংযুতির, তোমরা শতকরা সংযুতি পড়ে আসছো 6ষ্ঠ অধ্যায়ে। ভৌত পরিবর্তনে শতকরা সংযুতির কোনো পরিবর্তন হয় না, শতকরা সংযুতির। কারণ যেহেতু অণুর গঠন একই আছে, তাহলে তো শতকরা সংযুতিও একই থাকবে। তাই ভৌত পরিবর্তনে শতকরা সংযুতির কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক পরিবর্তনে শতকরা সংযুতির পরিবর্তন হয়। যেহেতু অণুর গঠনে পরিবর্তন হয়ে যায়, তাই শতকরা সংযুতিরও পরিবর্তন ঘটে। তাহলে রাসায়নিক পরিবর্তনে শতকরা সংযুতির পরিবর্তন ঘটবে। আমরা 5টা পার্থক্য দিলাম। কিছু কিছু বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ করা হয়েছে। কিছু কিছু বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বিক্রিয়ার দিক অনুসারে, 2 নম্বর হচ্ছে তাপের পরিবর্তন অনুসারে, তাপের শোষণ ঘটতেছে না তাপের উদ্গীরণ ঘটতেছে, তাপের শোষণ ঘটতেছে না তাপের বর্জন ঘটতেছে, তার উপর ভিত্তি করে। 3 নম্বর বলা হয়েছে ইলেকট্রন স্থানান্তর অনুসারে।
ইলেকট্রন স্থানান্তর অনুসারে। চার নম্বর হচ্ছে বিশেষ বিক্রিয়া। এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ করা হয়েছে। চারটি বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ করা হয়েছে। আজকে আমরা প্রথম বিষয়টি আলোচনা করব, বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়া কোন দিকে ঘটতেছে তার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়া দুই প্রকার। বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়া দুই প্রকার। ক, একমুখী বিক্রিয়া। খ, উভমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া। প্রথমে আমরা একমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করি। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। বিক্রিয়ক কি? যে পদার্থটা বিক্রিয়া করতেছে, যেমন দুধ থেকে দই, দুধটা হচ্ছে বিক্রিয়ক, দইটা হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট। তা যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, অর্থাৎ বিক্রিয়া শুধু একদিকেই ঘটে, বিক্রিয়ক শেষ, বিক্রিয়াও বন্ধ, বিক্রিয়াও শেষ, সেই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। বিক্রিয়ক ভেঙে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। বিক্রিয়া শুধু একদিকেই ঘটে, বিক্রিয়ক যখন শেষ হয়ে যাবে বিক্রিয়াও শেষ হয়ে যাবে, সেই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। যেমন দুধ থেকে দই, সকল দুধ দই হয়ে যাবে, বিক্রিয়াও শেষ, দই আবার দুধ হবে না, এটা একমুখী বিক্রিয়া। অর্থাৎ দুধ থেকে দই বানাচ্ছ, সকল দুধ দই হয়ে গেল, বিক্রিয়া শেষ হয়ে গেল। এরকম বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। শুধু বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হবে, কিন্তু উৎপাদ কখনো বিক্রিয়া করে বিক্রিয়ক হবে না। শুধু বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হবে, বিক্রিয়া একদিকে ঘটবে, বিক্রিয়ক শেষ, বিক্রিয়াও শেষ, সেই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। উদাহরণ দেই, ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, এটা সলিড, সলিড, সলিড মানে কঠিন। একে যদি তাপ দেওয়া হয়, ডেল্টা মানে তাপ, উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড, সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এখানে আমরা গ্যাসীয় লিখে দিই, জি, তোমরা জানো কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, লিখে দিলাম। আর এখানে একটা 30 চিহ্ন দিলাম, মানে এটা বের হয়ে চলে যাবে। এটা একটা একমুখী বিক্রিয়া, কারণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হয়েছে দুটা, একটা উৎপাদ গ্যাসীয় বের হয়ে চলে যায়, আর একটা উৎপাদ থেকে যায়। উৎপাদ কখনো বিক্রিয়ক হবে না, কারণ আরেকটা উৎপাদ তো নাই, চলে গেছে, এটা তো গ্যাসীয়, গ্যাসীয় পদার্থ উড়ে চলে যাবে। তাই বিক্রিয়ক ভেঙে উৎপাদ উৎপন্ন হবে, বিক্রিয়ক যখন বিক্রিয়া করে শেষ হয়ে যাবে তখন আর উৎপাদ, আর কোনো বিক্রিয়ক পাবো না, সকল বিক্রিয়ক উৎপাদ হয়ে যাবে।
অর্থাৎ বিক্রিয়াও শেষ হয়ে যাবে। এরকম বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ায় এই তীর চিহ্ন ব্যবহার করা হয়, তীর চিহ্ন। একমুখী বিক্রিয়ায় তীর চিহ্ন ব্যবহার করা হয়। যদি কেউ সমান চিহ্ন ব্যবহার করা যাবে। সমান চিহ্ন ব্যবহার করলে দুই পাশে পরমাণুর সংখ্যা সমতা করতে হবে, তাছাড়া তোমাকে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে একমুখী বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। বিক্রিয়া একদিকে ঘটবে, বিক্রিয়ক শেষ, বিক্রিয়াও শেষ, সকল বিক্রিয়া উৎপাদ হয়ে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। এরকম বিক্রিয়াকেই বলা হয় একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ায় তীর চিহ্ন মাঝখানে ব্যবহার করা হয়। এই হলো একমুখী বিক্রিয়া। এরপরে আমরা চলে যাব উভমুখী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হবে, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হবে, উৎপাদ উৎপন্ন হচ্ছে এট এ টাইমে বা একই সময় উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়ক হবে, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ হচ্ছে, উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়ক হচ্ছে, দুটাই এট এ টাইমে চলতেছে। বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হচ্ছে, একে বলা হয়েছে সম্মুখমুখী বিক্রিয়া। বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, একে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। সামনের দিকে যাচ্ছে, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ হচ্ছে। আবার উৎপাদ যদি বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপন্ন হয়, উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে, তাকেই বলা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, একে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে, একে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে সম্মুখমুখী বিক্রিয়া ও পশ্চাৎমুখী বিক্রিয়া দুটোই থাকে, যে রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে সম্মুখমুখী বিক্রিয়া ও পশ্চাৎমুখী বিক্রিয়া দুটোই থাকে, তাকেই বলা হয় উভমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া ও পশ্চাৎমুখী বিক্রিয়া দুটোই থাকে, তাকেই বলা হয় উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়ায় বিক্রিয়ক শেষ হবে না, কারণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হচ্ছে, আবার সাথে সাথে উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হচ্ছে, তাই বিক্রিয়ক শেষ হবে না, বিক্রিয়ক ব্যাক পাচ্ছে, আবার ফেরত পাচ্ছে। এরকম বিক্রিয়াকেই বলা হয় উভমুখী বিক্রিয়া। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হয়, একই সাথে উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া ও পশ্চাৎমুখী বিক্রিয়া দুটো একসাথে থাকবে। একটা উদাহরণ দেয়, নাইট্রোজেন হাইড্রোজেন, অ্যামোনিয়া,
নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া সমতাও করে দিলাম। এই যে বিক্রিয়াটা নাইট্রোজেন গ্যাসীয় হাইড্রোজেন গ্যাসীয়, এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া, এটাও গ্যাসীয়। যদি এই বিক্রিয়াটা তুমি আবদ্ধ পাত্রে ঘটাও, আবদ্ধ পাত্র ঢাকনা লাগানো, কোনো গ্যাস বেরিয়ে যেতে পারবে না। তো আবদ্ধ পাত্রে যদি এই বিক্রিয়া তুমি ঘটাও, তো নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এটা সম্মুখমুখী বিক্রিয়া। যখন অ্যামোনিয়া পরিমাণ বাড়া শুরু হবে, বাড়বে, তখন অ্যামোনিয়া বিক্রিয়া করে আবার বিক্রিয়াকে পরিণত হতে হবে, বিক্রিয়ায় পরিণত হবে, নাইট্রোজেন হাইড্রোজেনে পরিণত হবে। তারপরে বিক্রিয়া আর শেষ হবে না, কারণ উৎপাদ ভেঙে তো আবার বিক্রিয়া হওয়া শুরু করেছে। এটা দুটাই চলবে, সম্মুখমুখী বিক্রিয়াও চলবে, পশ্চাৎমুখী বিক্রিয়াও চলবে। এরকম বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। অবশ্যই এটা আবদ্ধ পাত্রে, খোলা পাত্রে উভমুখী হবে না, খোলা পাত্রে তো গ্যাসীয় পদার্থ বের হয়ে চলে যাবে। তাই আবদ্ধ পাত্রে এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া। বিক্রিয়া করে উৎপাদ হয়, এট এ টাইমে আবার উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়ায় পরিণত হয়। উভমুখী বিক্রিয়ার মাঝখানে উভমুখী চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নটার নাম হচ্ছে উভমুখী চিহ্ন। উভমুখী চিহ্ন ব্যবহার করা হয়। উভমুখী চিহ্ন ব্যবহার করা হয়। যদি এরকম চিহ্ন থাকে তাহলে বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া। তাহলে আমরা একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া বুঝতে পারলাম। নেক্সট ক্লাসে আমরা এই চারটি বিষয় আলোচনা করব। উভমুখী বিক্রিয়ার সাথে জড়িত এই চারটি বিষয়। সকল বিক্রিয়া কি উভমুখী? কিভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়? রাসায়নিক সাম্যাবস্থা কি? দেখাও যে রাসায়নিক সাম্যাবস্থা একটি চলমান